রাতের কালো আঁধারি ফুরিয়ে সকালে লাল আভা ফুটতে শুরু করেছে। চারিদিকে ফজরের আজান পড়ছে। ঘুম আলগা হয়ে আসছে ইফরার। কাল রাতে ভেজা শাড়িটা গায়েই শুকিয়েছে। ওই যে রাতে রাগ করে বেরিয়েছে আরাধ্য, আর বাড়ি ফেরেনি। আড়মোড়া ভেঙেও কিছু সময় শুয়ে পুরো ঘর পর্যবেক্ষণ করছে সে। তাদের দুটো ঘর মিলে যতটা হবে, এই পুরো ঘরটাই ঠিক সেই সমান। তবে ঘরের রংটা যেন কেমন ফ্যাকাশে। একে একে সব মসজিদের আজান শুরু হলো। ইফরার আর ঘুম হবে বলে মনে হয় না। বিছানায় পড়ে থাকা শাড়ির আঁচলটা বুকে টেনে নরম কুশনের বিছানা ছেড়ে উঠে পড়ে সে। ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে থাকে কিছু। বেশ অনেক সময় পর চোখে পড়ে এ বাড়ি থেকে বিয়েতে পাঠানো সেই স্যুটকেসটা। ইফরা এগিয়ে গিয়ে স্যুটকেস হতে এক হালকা লাল রঙের শাড়ি বের করে এগিয়ে যায় গোসলখানার দিকে। বেশ কিছু সময় পর লাল রঙের সেই শাড়ি পরেছে। মাথায় তোয়ালে পেঁচিয়ে গোসলখানা থেকে বেরিয়ে আসে সে। বেশ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। তোয়ালের বাইরে থাকা দু একটা চুলের পানি যেন গাল পেরিয়ে বুকে পড়ছে। একটানে মাথায় পেঁচানো তোয়ালে খুলতেই তার লম্বা চুলগুলো ঠিক সাপের মতো প্রথমে পিঠ পেরিয়ে কোমর, তারপর ধীরে ধীরে একদম হাঁটুতে এসে থামে। ইফরা তোয়ালে ২-৩ বার হাতে ঘুরিয়ে নিয়ে ঝাড়া দিতে থাকে চুল। প্রায় অনেক সময় ধরেই চুলগুলো বেশ যত্নে মুছে নেয় সে। চিরুনি করার প্রয়োজন। আয়নার উপরের দিকে তাকাতেই কপালে গাঢ় এক ভাঁজ পড়ে তার। আরাধ্যের সেই চিরুনির গোডাউনে নজর পড়ছে। ইফরা কিয়ৎ সময় স্তব্ধ থেকে নিজে নিজেই বিড়বিড় করে, এতগুলো চিরুনি দিয়ে উনি কি করেন? পরক্ষণেই আবার কিছু একটা ভাবে। তবে কোনো কথা না বলেই বেশ ফাঁকা দাঁতের এক চিরুনি হাতে নিয়ে চুলের জট ভাঙতে থাকে। ব্যালকনি দিয়ে মৃদু বাতাস প্রবেশ করছে ঘরে। দরজার পর্দাটা কেমন নড়ে উঠছে। চুলের থেকে মনোযোগ সরে যায় ইফরার। হাতে থাকা চিরুনি ড্রেসিংয়ের উপর রেখেই এগিয়ে যায় ব্যালকনির দিকে। দরজার একদম কাছাকাছি আসতেই এবার যেন পর্দাটা উড়ে এসে আছড়ে পড়ে একদম ঠিক ইফরার মুখের ওপর। আলতো হাতে মুখ হতে পর্দাটা সরিয়ে দিয়ে হাতে পেঁচিয়ে এক গিট মারে তাতে। বাইরে শীতল বাতাস বইছে। ভোরের এই মিষ্টি হিমেল হাওয়া যেন মন প্রাণ সব ঠান্ডা করে দেয়। কিছুক্ষণ পরেই ভোরের স্নিগ্ধতার ফাঁকগুলো দেখা যায় লালচে সোনালি আভা। সূর্য উঠে এসেছে। ইফরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন নীরব সাক্ষী হয়ে নতুন এক দিনের জন্ম দেখছে। হঠাৎ তার চোখ চলে যায় দূরের দিকে। ঘন গাছপালার আড়ালে দাঁড়িয়ে থাকা এক জরাজীর্ণ কুটিরে। ভোর হয়েছে, তবুও সেখান থেকে ভেসে আসছে ম্লান অথচ স্পষ্ট লাল আলোর ঝলক। আলোটা স্থির নয়, যেন ধীরে ধীরে নিভে গিয়ে আবারও জ্বলে উঠছে। মুহূর্তেই ইফরার দৃষ্টি বদলে যায়। শান্ত চাহনি গাঢ় হয়। ভ্রু কুঁচকে ওঠে। ঠান্ডা ভোরের বাতাসেও তার মনে হালকা কাঁপুনি ছড়িয়ে পড়ে। এক পা পেছনে সরে গিয়ে সে গম্ভীর চোখে তাকিয়ে থাকে ঘরের দিকে। বেশ অদ্ভুত রকমের দেখতে ঘরটি, তবে নজর কাড়া তার সৌন্দর্য। না তৈরি বাঁশের, না ইট সিমেন্টের। তবে কিসের তৈরি, প্রশ্ন যে মনের অন্তরালেই থেকে যায়। দরজার শব্দ হয়েছে। ইফরা ঘুরে তাকায় ঘরের দিকে। আরাধ্য বাড়ি ফিরেছে। বেশ ক্লান্ত লাগছে লোকটাকে। ইফরা ব্যালকনি থেকে এগিয়ে আসে ঘরের ভেতর। আরাধ্যের হাতে থাকা সাদা ব্যান্ডেজের গা থেকে ঝরছে নতুন তাজা রক্ত। কপালের এক কোণেও কেটে গিয়েছে কিছুটা। ইফরা বেশ নিখুঁত পর্যবেক্ষণ করে তাকে। ক্লান্ত শরীরটা কোনো মতে টেনে টুনে নিয়ে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে সে। কাল রাতের ফুলগুলো কেমন নেতিয়ে গিয়েছে। আরাধ্য ঝুলানো ফুল হতে টান দিয়ে একটা ফুল নিয়ে নাকের কাছে এনে শুঁকতে থাকে। ইফরা কিছু বলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে এগিয়ে গিয়ে সুটকেসে হাত দিয়ে দাঁড়ায় ঘরে থাকা আলমারির কাছে। আরাধ্য ঘাড় কিছু কাত করে তার করা প্রতিটি কাণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ধৈর্য যে অবাধ্য হয়েছে। এই মেয়ে আশেপাশে থাকলেই কেমন হার্টবিট দ্রুত ওঠানামা করে। এমনটা তো শালা খুনের পলাতক আসামির পুলিশের দেখে হবার কথা। অথচ এইটা কিনা বউ দেখে হচ্ছে তার। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নিয়ে যেই না আলমারি খুলতে যাবে, ঠিক ওই মুহূর্তে মনে হয় হাওয়ায় ভাসছে ইফরা। আরাধ্য ঝড়ের গতিতে ছুটে গিয়ে ছোটোখাটো দেহটাকে এনে বিছানার উপর ফেলে তার উপর ছেড়ে দেয় শরীরের সমস্ত ভার। ক্ষেপে ওঠে ইফরা। রাগান্বিত কণ্ঠে কিছু বলতে নিবে, ঠিক তখনই মুখের উপর আরাধ্যের হাত অনুভব হয় তার। হুম, বউ, আপাতত তোমার এই দিমাগি মুখটা বন্ধ রাখো। আমাকে একটু শান্তি অনুভব করতে দাও। শরীরে শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে তুমি কাছে থাকলে শক্তি মিলবে। বেশ কিছু সময় অতিক্রম হয়, ইফরা কিছু বলে না। আরাধ্য একসময় ইফরার বুক হতে সরে ঠিক পেটের কাছে এসে মাথা রাখে। একটু এদিক ওদিক সরার উপায়ান্তর নেই। এভাবে ঠিক কত সময় থাকার পর বিরক্ত অনুভব হচ্ছে ইফরার। মানুষটা কি ঘুমিয়ে পড়েছে? ডাকবো?
এসব ভেবেই শরীরটা কিছুটা নাড়িয়ে নেয় সে। তবে নাছোড়বান্দা মানুষটা আরও শক্ত করে চেপে ধরে ইফরার কোমর। ধনুকের ন্যায় বাঁকানো কোমরে এক পুরুষের হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছে পঞ্চদশী মেয়েটা। শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ইফরার পেট হতে শাড়ির অংশ সরিয়ে উন্মুক্ত অংশে নাক ঘষে আরাধ্য। অপরদিকে লজ্জা যেন তলপেটে ঘুরপাক খাচ্ছে ইফরার। বারবার খামচে ধরছে বিছানার চাদর। এমন সময় তার লজ্জাকে আরও একগুণ বাড়িয়ে দিয়ে টুক করে এক চুমু খেয়ে বসে আরাধ্য। ধীরে ধীরে মুখ তুলে তাকায় তার বাচ্চা বউয়ের দিকে। বিছানার চাদর খামছে, চোখ দুটো কেমন খিচে বন্ধ করে রয়েছে মেয়েটা। ওভাবে থেকেও না বউ, তবে যে রাতের সেই ফরজ কাজটা দিনের আলোতে করার ইচ্ছে জাগবে। ফট করে চোখের পাতা মেলে ইফরা। লজ্জায় কেমন নুইয়ে গিয়েছে সে। কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি গিয়ে গোসল সেরে আসুন। ইফরাকে ছেড়ে মাত্রই উঠে বসেছে আরাধ্য। এদিকে ইফরার বলা কথায় কপাল কুঁচকে তাকায় সে। কেন? শুনেছি বিয়ের পরের দিন সকালে গোসল দিতে হয়। আমি দিয়েছি, আপনিও যান। দুষ্টু হাসে আরাধ্য। আবারও কিছুটা ঝুঁকে যায় ইফরার উপর। সাথে ফিসফিসিয়ে বলে, শুধু গোসল দিতে হয় তা শুনেছ, কেন গোসল দিতে হয় এটা শুনুনি? আচ্ছা মানলাম গোসল দিতে হবে, তবে তার আগে না হয় গোসলের কাজটা করা যাক। কি বলো, হবে নাকি? কথাগুলো বলেই চোখ টিপে দেয় আরাধ্য। ইফরা কি বলবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা উন্মুক্ত পেট শাড়ির আঁচলে ঢেকে ধীরে ধীরে উঠে বসে। কথা এড়াতে প্রশ্ন ছুড়ে, কোথায় গিয়েছিলেন আপনি? রাতেও তো বেশ সুস্থ ছিলেন, তবে মাথায় চোট পেলেন কি করে? এই তো একদিন হলো বিয়ে হয়েছে, এখনই নজরদারি করছো? এটা কিন্তু একদম ঠিক নয় বউ। মানুষ ঠিকই বলে, বাঙালি মেয়েরা বউ নয়, ঘরের বাতি। আরাধ্য সুর ধরল, আহা মুড়ি মুড়ি, চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বরি, পাগল আমি অরূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে, অরূপ চুরি করি। আহা মরি মরি, চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বরি। প্রসঙ্গ পাল্টাতে চাইছেন ছোট নবাব? ভয় হচ্ছে যদি সত্যিটা জেনে ফেলি। ভাবো, তুমি তো দেখি পাক্কা গিন্নি হয়ে উঠছ। ভালো ভালো, বেশ ভালো, এটাই তো চাই। তবে আপাতত ন্যায়বাদী বাদ দিয়ে ঘর সামলাও। কোথায় বাচ্চা কাচ্চার প্ল্যানিং করবে তা না, তুমি কি করো গোয়েন্দা সাজো। এটা কিন্তু ঠিক না বউ। কথায় আছে পতি পরমেশ্বর। ভুল, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত। বাঁকা হাসে আরাধ্য। তার বাচ্চা বউ নাকি তার সাথেই তর্কে নেমেছে। এইটুকুন একটা মেয়ে, সে কিনা যুক্তি সাজাতে এসেছে। মানলে তবে? বেশ অবাক হয় ইফরা। এই মানুষটা কোন কথার কি উত্তর করলো। আসলে কি হতে কি হলো ভাবতে গিয়েও থেমে যায় সে। অধিক সময় চুপ থেকেও উত্তর খুঁজে পায় না। দুজনের মাঝেই বেশ নীরবতা। একজন তার ভাবনায় ডুবেছে, অপরজন ভাবকন্যাকে দেখতে ব্যস্ত। আরাধ্যের কণ্ঠে অদ্ভুত এক নেশা জমেছে। আমায় ভাঙতে এসো না রক্ত কমলিনী, আমায় ভাঙলে পুরো সমাজে তোমার স্থান হবে নড়বড়ে, পুরো সমাজ পায়ে পিষে ছাড়বে এই পরিবারকে। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে ইফরা। শাড়ি ঠিক করে উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে। আলগা হওয়া চুলের খোঁপা আরও একবার খুলে হাত খোপা করে নিয়ে আবারও এগিয়ে যায় আলমারির দিকে। আরাধ্য উঠে দাঁড়ায়, পিছু নেয় ইফরার। আলমারির কাছে এসে পিছন হতে আবারও জড়িয়ে নেয় তাকে। ইফরা অনুভব করে মানুষটির ছোঁয়া, সাথে বেশ কাট কাট গলায় বলে, কাটা ঘায়ে যেভাবে লবণ মরিচ দিলে যন্ত্রণা হয়, তবু মৃত্যু হয় না, আপনার এই অভিশপ্ত ভালোবাসা আমাকে ঠিক একইভাবেই যন্ত্রণা দিচ্ছে ছোট নবাব। বেশ কিছু সময় স্থির থাকে আরাধ্য। আলগা হয়ে আসে হাত। বেশ কিছুটা দূরে সরিয়ে নেয় নিজেকে। তার ছেলের এক হাসি খেলে যায় ইফরার ঠোঁটে। আরাধ্য উল্টো ঘুরে এগিয়ে যায় আয়নার কাছে। সিল্কি চুলগুলো আয়নায় তাকিয়েই কয়েকবার বেগ ব্রাশ করে। ইফরা মনোযোগী হয় নিজের কাছে। তবে আলমারির এক পার্ট খুলতেই চোখ ছানা পড়া। পুরো আলমারি অগোছালো, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। বেশ গাঢ় এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। এক এক করে গোছাতে থাকে। বেশ অনেক সময় ধরে এক এক করে সবকিছু গুছিয়ে পরে আলমারি ঠিক করে সে। আরাধ্য ভদ্র মানুষ। খাটের উপর বসে পা দুলিয়ে দুলে বউয়ের কাজ দেখছে। সব কাজ শেষ করেই কোমর হতে শাড়ির আঁচল খোলে ইফরা। আরাধ্য ঠোঁট উল্টায়, এদিক ওদিক তাকিয়ে আদো আদো স্বরে বলে, ও বউ, একটু এদিকে আসো না, টপাটপ কয়েকটা চুমু খেয়ে বিদায় হই। কোথায় যাবেন শুনি? যা বাবা, এই না বললে গোসল দিতে হবে।
দাঁত দিয়ে জিভ কাটে ইফরা। আর তো মুচকি হাসে। মেয়েটা কি লজ্জা পেয়েছে? হয়তো পেয়েছে। গাল দুটো কেমন টকটকে লাল হয়ে গেছে। ইস, পুরোই যেন টমেটো। ও বউ, শোনো না, টমেটোর চাটনি করো তো একদিন। বানাতে পারো তো নাকি? উপর নিচে মাথা নাড়া ইফরা, যার অর্থ সে পারে চাটনি বানাতে। এই না হলে মিট বাড়ির গিন্নি। যেমন তোমার রূপের আগুন, তেমন তোমার গুণের পাহাড়। বাহ, এ তো দেখছি চাঁদ কপাল আমার। যুগ যুগ বেঁচে থাকো বউ। কাল কুঠরি। মাটির উপর থেকে সরু পাকানো সিঁড়ি নেমে গেছে নিচে। যতই নামো ততই ঠান্ডা আর ভারী হয়ে ওঠে বাতাস। সিঁড়ির দেওয়াল ভিজে কাদামাটির মতো। সিঁড়ির দেওয়াল ভেজা কাদামাটির মতো। হাত রাখলেই আঙুলে লেগে থাকে স্যাঁতস্যাঁতে কাদা আর শ্যাওলার পিচ্ছিল স্তর। বাতাসে একটা পচা গন্ধ, যেন শত বছরের পুরনো রক্ত, ঘাম আর পচা মাংসের মিশ্রণ। শেষ সিঁড়ি পার হতেই সামনে ভেসে ওঠে মাটির নিচের সেই কালকুঠরি। দেয়ালগুলো কাঁচা মাটির, তবে লেপে দেওয়া। উপরে পাতলা চুনের আস্তরণ, সাথে ছোপ ছোপ রক্তের দাগ। একদিকে দেওয়ালে লোহার রিং পোতা, যেখান থেকে ঝুলছে মরিচা ধরার শিকল। কিছু শিকলের একপাশে হাড়গোড়ের মতো কিছু আটকে আছে। মাটিতে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এক যুবক। চারপাশে পচা মাংসের গন্ধে যেন দম নেওয়া কষ্ট হয়ে উঠছে তার। চোখে বাঁধা কালো কাপড়, ফলে বুঝে ওঠা দায় সময়টা দিন রাখি রাত। কয়েক ঘন্টা আগের কথা কিছুই মনে নেই তার। শুধু শরীরে রয়েছে মায়ের চিহ্ন। কি হয়েছে, কি ভুল করেছে, কে ধরে এনেছে, এসব কিছুই যেন বুঝতে পারছে না সে। এদিকে পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়েছে। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলে, পানি, কেউ আছেন? আল্লাহর দোয়ায় লাগে, একটু পানি দেন। আশেপাশে কারো সাড়া নেই। হাতে বাঁধা মোটা রশিটাকে বারবার খুলতে চাইছে যুবকটি। শক্তিতে কুলিয়ে উঠতে না পেরেই শরীর ছেড়ে দেয় মাটিতে। নেতিয়ে পড়া শরীরটা টেনে তুলতে চেষ্টার তাগাদা দেয় সে। রশিতে বাঁধা হাত পা কাঁপছে, পিঠের মাংসপেশি টনটন করছে, কিন্তু শক্তি যেন বালির মতো হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখনই ভেসে আসে খসখসে পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে মাটির ওপর পা ঘষ্টাতে ঘষ্টাতে। আশার আলো যেন এক ঝলকে বুকের ভেতর ঢুকে যায় ছেলেটির। গলা শুকনো, কিন্তু তবু যতটা জোর পায় বলে ওঠে, কে আছেন ভাই? পানি, একটু পানি দেন। আমি আমি পারতেছি না। পায়ের শব্দটা থেমে যায় একদম কাছে। তার বুক ধড়ফড় করছে, চোখে মুখে হালকা খুশির ঝলক। বেলা 8টা। সকালের নাস্তায় বাহারি রকমের খাবার সাজানো হয়েছে খাবার টেবিলে। অরুণিমা দাঁড়িয়ে বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করছে সব। মানহা টেবিলের এক চেয়ারে বসা, বারবার আর চোখে সিঁড়ির দিকে তাকাচ্ছে সে। হয়তো প্রিয় মানুষটির এক ঝলক দেখা মিলবার অপেক্ষায়। তবে তার হচ্ছে কোথায়? সময় পেরিয়ে যাচ্ছে, তাদের নামার নাম নেই। বসার ঘরে খবরের কাগজে চোখ বুলিয়ে চা খাওয়া চেয়ারম্যানের পুরনো দিনের স্বভাব। নিজের পছন্দসই কাজ আগে শেষ করে তারপর তিনি নাস্তার টেবিলে বসবেন। ইতিমধ্যে তিনিও চলে এসেছেন। আরাধ্য ইফরার নামার নাম গন্ধ নেই। অরুণিমা একবার সিঁড়ির দিকে চায়, পর মুহূর্তে হাঁক ছেড়ে ডাকে, এই রুইসুল, রুইসুল। কয়েক সেকেন্ডের মধ্যে অল্প বয়সী এক ছেলে ছুটে আসে। নতজানু হয়ে বলে, জি গিন্নিমা, কিছু লাগবো? ছোট নবাবের ঘরে খবর দাও, নতুন বউয়ের জন্য খাবার টেবিলে সকলে অপেক্ষা করছে। এক মুহূর্ত দেরি করে না রুসুল। দ্রুত পা বাড়ায় সিঁড়ির দিকে। পরনে সাদা এক স্যান্ডো গেঞ্জি, সাথে লুঙ্গি, কাঁধে ঝুলানো গামছা টেনে নিয়ে এগিয়ে যায় সে ঘরের দিকে। এদিকে পানির সাথে বেশ খানিক সময় যুদ্ধ করে অবশেষে লম্বা এক গোসলের পর ভেজা চুলগুলোতে তোয়ালে বোলাতে বোলাতে ঘরে ঢোকে আরাধ্য। চোখ ছুঁই ছুঁই লম্বা চুলগুলো তোয়ালে বাড়ি খেয়ে আবার এসে পড়ছে চোখে। ইফরা শাড়ির লম্বা আঁচল টেনে মাথায় ঢাকে, তবে আরাধ্য তার দিকে না তাকিয়েই খাটে গিয়ে বসে। ইফরা ঠাঁই দাঁড়ানো ঘরের মাঝ বরাবর। খুব রাগ লাগে আরাধ্যের। মনে মনে সে নিজেকে শখানে গালিও ছুড়ে দিয়েছে। মন শালাই তো সব নষ্টের মূল। না হলে কে বিয়ে করে ভাই আরাধ্য? হ্যাঁ, ওই তো শুধু মনটা বেইমানি করছে। না হলে এই জীবনে সে বাপ্পারাজের মতোই কাটাতে চেয়েছিল। কি আর করার? নিজের কষ্ট মনে চেপে নরম স্বরে বউকে ডাকে, এই যে রক্ত কমলিনী, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে চোখ দিয়ে গিলে খেলে চলবে? একটু সেবা যত্ন তো করতে হবে নাকি? শোনো মেয়ে, স্বামীর সেবা যত্ন করো, দোয়া করে দিব, বছর বছর বাচ্চার মা হতে পারবে। ইফরার ছোট মাথায় আরাধ্যের এই ফাতরামের কথা ঢুকলো কিনা কে জানে। মানুষটা ভীষণ অদ্ভুত। তার কথা, তার সাজ, এমনকি পোশাকটাও শুধু এক রঙের। পুরো আলমারি গুছিয়ে হাতে গোনা 3টে শার্ট 3 রঙের, তাছাড়া বাকি সব কিছুই কালো। মনে মনে ভেবেছে লোকটাকে প্রশ্ন করবে, কালো কি তার প্রিয় রং? তবে পরক্ষণেই মনে হয়েছে
হবে হয়তো, না হলে কেউ কি কালো কাপড়ে আলমারি ভর্তি করে? এই যে ভাবনার রানী, আপনার ধ্যানের রাজসভাকে আপাতত মুলতবি ঘোষণা দিয়ে এদিকে এসো। আমার মাথা মোছার কাজে মনোযোগ দিন। ইফরা এগিয়ে এসে হাতে তোয়ালে তুলে নেয়, তবে সে হাত মাথা অবধি পৌঁছানোর আগেই দরজায় টোকা পড়ে। বিরক্তের সূচক শব্দ উচ্চারণ করে আরাধ্য। যা বাল, একটু পিচ্চি বউটার আদর খাবো, তাও যেন ওই মির্জাফরদের ধনে মনে সহ্য হচ্ছে না। ছ্যা, কোন সমাজে বাস করি, বিয়ে করেও বউকে কাছে পাই না। ইফরা কি বলবে কি করবে বুঝে উঠতে পারে না। তোয়ালে হাতে ঠায় দাঁড়িয়ে থাকে মেয়েটা। আরাধ্য উঠে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে এগিয়ে যায় দরজার দিকে। খাবার টেবিলের পরিবেশ বেশ শান্ত। ইফরা দাঁড়িয়ে আছে অরুণিমার পাশে। সকলে খেতে বসেছে। আরাধ্য বেশ কয়েকবার জোর করার পরেও সে খেতে বসেনি। এদিকে খাবার টেবিলে পাহাড়ি রকমের খাবার থাকার পরেও প্লেট ভর্তি ভাত আর আলুর ভাজি নিয়ে বসেছে আরাধ্য। আলু ভাজি নাকি ভীষণ প্রিয়, সব কিছুতেই তার আলু চাই। ইফরা বেশ কিছু সময় ধরেই দাঁড়িয়ে খাওয়া দেখছে মানুষটার। কেমন বড় বড় লোকমা তুলে মুখে তুলছে, সাথে নিজের হাতের দিকে তাকাচ্ছে বারবার। লোকটার হাতের অর্ধেক হবে তার হাত, আঙুলগুলো কি বড় বড়, এইসব ভেবেই মনে মনে হাসছে। অরুণিমার খেয়ালে এলেও কিছু বলে না সে। নতুন বউ আমোদ ফুর্তিতে থাকলে তার সংসারেও নাকি উন্নতি হবে। আর্থের খাওয়া অর্ধেক হতে আধ খাওয়া প্লেট এগিয়ে দেয় ইফরার দিকে। কাহিনী বেশ গড়বড়ে বুঝতে না পেরেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইফরা। আরাধ্য হাত ধরে টেনে ইফরাকে কিছুটা কাছে নেয়, আধ খাওয়া প্লেট ধরিয়ে দেয় হাতে, সাথে বেশ কড়া স্বরে বলে, এই প্লেটের খাবার শেষ করে তারপর আরও খাবার নেবে, বুঝেছ বউ? ইফরা কিছু বলে না, মাথা নিচু করে তাকায় খাবার প্লেটের দিকে। বেশ সুন্দর করে এক পাশ থেকে খেয়েছে লোকটা। আরাধ্য চেয়ার ছেড়ে উঠে কিছুটা সাইডে গিয়ে দাঁড়ায়। সেই একই চেয়ারে বসতে বলে ইফরাকে। চেয়ারম্যান এদিক ওদিক তাকায় না, খাবার প্লেটে মনোযোগ রেখে বেশ শান্ত ভঙ্গিতে গরুর গোস্ত আর পরোটা খাচ্ছেন। অরুণিমা এগিয়ে এসে দাঁড়ায় দুজনের মাঝে, বেশ কর্কশ গলায় বলে, এইসব কি হচ্ছে বাপসান? মীর বাড়িতে কি খাওয়ানোর অভাব পড়ছে? তুমি নতুন বউটারে ঝুটা খাইতে দিছো কেন? টেবিল হতে অপর এক প্লেট এগিয়ে নিয়ে তাতে হাত ধুয়ে নেয় আরাধ্য। হাতের পানি কিছুটা ঝেড়ে এগিয়ে এসে হাত মুখ মুছে ইফরার শাড়ির আঁচলে। তারপর রয়ে শুয়ে উত্তর করে অরুণিমার প্রশ্নে, হয়েছে কি মা জননী? যদি খাবারটা ঘরে পাঠাতেন তবে এক প্লেটে দুজনে খেতাম। মানে হলো আমি হাতে তুলে বউকে খাওয়াতাম, সাথে নিজেও খেতাম। তাই এইখানে যখন খেতে বসেছি, তাই আমার ছুটা প্লেটের খাবারটাই ওকে দিলাম। এতে মহব্বত বাড়বে মা জননী। এমনিতে তোমার বৌমা কেমন সবসময় সাপের মতো ফোঁস করে ওঠে, এই বুঝি ছোবল বাঁধল বলে। তাই একটু সাপের খাতির যত্ন করে মনি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইফরা কিছু বলছে না। খাবার প্লেট হাতে অরুণিমা পাশেই ঠায় দাঁড়ানো। এদিকে আরাধ্যের এমন রসিয়ে রসিয়ে বলা কথাগুলোতে যেন মস্তিষ্কের রক্তক্ষরণ বাড়িয়ে দিয়েছে মানহার। বেচারি এত সময় ভালোই তো খাচ্ছিল, এই যে আরাধ্য তার পাশে বসে খাবার খেলো, এতে যে তার কী শান্তি তা কি ওই মানুষটা জানে? হুম, একদম জানে না। আরাধ্য পাশ কাটায় অরুণিমার। ইফরার একদম কাছাকাছি এসে হাত ধরে বসিয়ে দেয় টেবিলে। শুনছো মেয়ে, খাবার সম্পূর্ণ করে ওঠা চাই। ইফরা কিছু বলে না, মাথা নিচু করে খাবারে মনোযোগ দেয়। আরাধ্য আশেপাশে তাকায়। খাবার টেবিলে তার কিছু একটা নেই মনে হচ্ছে। আশেপাশে বেশ কয়েকবার লক্ষ্য করে গলা ছেড়ে ডাক তোলে সে, রেনুর মা, খাবার টেবিলে ডালের বাটি কই? রান্নাঘর হতে দ্রুত বেরিয়ে আসে রেনুর মা, হাতে গরম ডালের বাটি। অরুণিমা কিছুটা সরে যেতে টেবিলের উপর গিয়ে ডালের বাটি রাখে রেনুর মা। আরাধ্য এগিয়ে এসে ইফরার মাখানো ভাতে ডাল ঢেলে দেয় কিছুটা। বেশ বিরক্ত হলেও দাঁতে দাঁত চেপে আরাধ্যর পাগলামি সহ্য করছে ইফরা। আরাধ্য আরও এক চামচ ডাল ভাতে দিয়ে বেশ নরম গলায় বলে, শুকনো ভাত খেতে হবে না বউ, গলা আটকে গেলে সে এক বিপদ। এই যে ডাল দিয়েছি, এখন ডাল ভাত আর ভাজি চটকে মানে মেখে খেয়ে ওঠো তো দেখি। ছেলের এহেন কাণ্ডে বেশ অবাক হয় অরুণিমা। এদিকে মানহা যেন নিজের চোখ কান কোনোটাই বিশ্বাস করতে পারছে না। এক রাতেই তবে মানুষটার এত পরিবর্তন, ভাবতেই অবাক লাগছে। সত্যি কি পরিবর্তন, নাকি মানুষটা আগেও এমন ছিল, সে চিনতে পারেনি? এসব ভেবেই চোখ ঝাপসা হয়ে আসে তার। খাবার টেবিলে চলছে ঘন নীরবতা। চেয়ারম্যান সাহেব কোনো দিকে তাকায় না, এমন ভাব ধরেছে যেন তার সামনে বিশ্বযুদ্ধ হলেও তার মনোযোগ সেই খাওয়াতেই সীমাবদ্ধ থাকবে। ইফরার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। ভাতের শেষ লোকমা মুখে তুলবে, ঠিক এমন সময় আরাধ্য ঝুঁকে আসে তার দিকে। নরম তুলতুলে হাতে ভাতের শেষ লোকমা পুরো নেয় নিজের মুখে। এ যেন পৃথিবীর সেরা মজার খাবার। আহ, আজ যেন ডাল ভাতেও স্বাদ বেড়েছে। এত রসের কথা সহ্য হয় না মানহার। খাবার শেষ না করেই হাত ধুয়ে উঠে যায় সে। আরাধ্য তাকায় না সেদিকে, তবে ইফরার নজর এড়ায় না কিছুই। মেয়েটার ভরে আসা চোখ জোড়াও তার নজরে এসেছে। চেয়ারম্যানের খাওয়া শেষ, উঠতে নিবে ঠিক এমন সময়
অন্তর্মহল হতে কারো গলা ভেসে আসে। রেজা এসেছে। ছোট নবের সাথে আজ নাকি কোথায় যাওয়ার পরিকল্পনা আছে তাদের, তাই ডাকতে এসেছে। ইফরার হাত ধোয়া হতেই উঠে দাঁড়ায় সে। অপেক্ষা করে না আরাধ্য। হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে যেতে থাকে। ভরকে যায় মেয়েটা। এই লোকটার এমন হুটহাট কাজকর্ম তার ভীষণ বাজে লাগে। হাত বেশ মোচড়ামুচড়ি করতে থাকে সে। বিরক্ত হয়ে আরাধ্য। এত চঞ্চল বউ সে কোনো কালে চেয়েছে বলে মনে পড়ছে না তার। বউ হবে শান্ত, নরম এঁটেল মাটির মতো, যেন তাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। অথচ এই মেয়ে পুরাই একটা শক্ত ইট। রাগ লাগছে তার। শেষ সিঁড়ি পেরিয়ে ধমকে ওঠে সে। এই যে বালের চেংড়ি, এত ভাব ধরে না মামুনি, মালিশ দিয়ে দেবো মালিশ। ইফরা কিছুটা অবাক হয়। এই মানুষটাকে সে একদম বুঝে উঠতে পারছে না, তবে জানতে বেশ কৌতূহলী সে। তার সকল চরিত্রের সাথে পরিচিত হতে চায় সে। ঘরের ভিতরে প্রবেশ করতেই হাতে এক কাগজের ব্যাগের মতো কিছু একটা ধরিয়ে দেয় আরাধ্য। ইফরা শান্ত চোখে তাকায় ব্যাগের দিকে। গহনার বাক্সের মতো কিছুটা। পরক্ষণে আবার তাকায় আরাধ্যর চোখে। লোকটা কিছু বলবে এই আশায় কিছু সময় তাকিয়ে থাকে। ভাবনা সফল হলো। আরাধ্য ইফরার হাত ছেড়ে নিজের চুলগুলোকে পেক ব্রাশ করে বলে, বিবাহিত নারীর হাত গলা খালি রাখতে নেই, তাই রেগুলার ব্যবহারের জন্য কিছু গহনা আছে, পরে নিও। হাত গলা খালি রেখে আমার অকল্যাণ চাইবে তা হচ্ছে না, বুঝছো মেয়ে? ওসব পড়ে থেকো, আসছি। কোথায় যাবেন? ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে মাত্রই এক পা ফেলেছিল, তবে ইফরার কথায় হাঁটার গতি থামিয়ে আবারও ঘুরে দেখায় আরাধ্য। তার বউ তাকে নিয়ে ভাবছে, বাহ, বেশ মজা তো। কাজ আছে, দ্রুত চলে আসবো। আমি না আসা অবধি ঘরের বাইরে পা রাখবে না। হাতে থাকা ব্যাগের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইফরা। আরাধ্য বেরিয়ে গিয়েছে। দরজার দিকে একবার তাকিয়ে এগিয়ে যায় আয়নার কাছে। আয়নায় ভেসে ওঠা নিজের প্রতিবিম্ব দেখে তাচ্ছিল্যের হাসি আসে। ধীরে ধীরে হাত বুলে স্পর্শ করে নিজের নাক, মুখ, চোখ। মাথায় সরে যাওয়া শাড়ির আঁচল মাটি বেয়ে পড়ছে। চোখের কোণে পানি এসে ভিড় করেছে। এত কিসের অবজ্ঞা তার ছোট নবের উপর? এই প্রশ্নের উত্তর যেন ভেতরটা ভেঙে চুরমার করছে তার। ব্যাগ থেকে লাল রঙের বাক্স বের করে নজর বুলায় তাতে। কিছু সময় তাকিয়ে থেকে আবারও আয়নার দিকে নিজেকে দেখে। ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে খোলে গহনার বাক্স। একটা চিকন চেইন, চুড়ি, হালকা ওজনের একজোড়া কানের দুল রয়েছে। ইফরা এক এক করে পরে নেয় সব গহনা। ফর্সা বরণ গায়ে সোনালি জিনিস কেমন ঝকঝক করছে, ঝলক দিচ্ছে। কি করছো? পেছন থেকে ভেসে আসা কারো কণ্ঠ শুনতেই দ্রুত চোখ মুছে শাড়ির আঁচল মাথায় তুলে। পিছন ঘুরতেই নজর আসে মানহা এসেছে। তুমি? আসতে মানা বুঝি? ইফরা এগিয়ে এসে দাঁড়ায় মানহার মুখোমুখি। মুখের এক মিথ্যা হাসি ফুটিয়ে বলে, এসেছো, বেশ ভালোই হয়েছে, ভীষণ একা লাগছিল। এসো, বসো। ব্যালকানির সাদা পর্দাটা খানিকটা নড়ে ওঠে। মানহা সেদিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে গম্ভীর গলায় বলে, ব্যালকানিতে বসি, দেখছো পশ্চিমা হাওয়া আসছে। ইফরা মুচকে হেসে এগিয়ে যায় ব্যালকানিতে। মানহা পিছন পিছন গিয়ে একদম রেলিং ঘেসে দাঁড়ায়। পশ্চিমা শীতল বাতাসে গাছের ডালপালা একটির ওপর আরেকটি গায়ে দোলা দিচ্ছে। মানহা অপলক তাকিয়ে দেখে সবুজের সৌন্দর্য। পশ্চিমে এই দিকটা কেমন ভয়ঙ্কর নিস্তব্ধ। ইফরা এগিয়ে এসে হাত রাখে মানহার কাঁধে। আচ্ছা, তোমার কি মন খারাপ? কাঁধ ঘুরিয়ে একবার ইফরার দিকে তাকায় মানহা। পর মুহূর্তেই আবারও নজর দেয় সেই গাছপালার দিকে। দুঃখ গোপন জিনিস, গোপন রাখতে হয়, প্রকাশ করলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায় ইফরার। হাত নামিয়ে নেয় সে। পানি খাইবা? পানি? শুষ্ক ঢোক গেলে যুবকটি। সামনের মানুষটির গলাটা ভীষণ চেনা লাগছে। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে নেবে তার আগেই থামিয়ে দেয় সামনের মানবটি। আরও কিছুটা ঝুঁকে সামনের মানবটি একদম মুখের কাছে এসে বলে, তোর মৃত্যু আসন্ন। গলা জড়িয়ে আসছে যুবকটির। তৃষ্ণায় ফেটে পড়া গলা আর এই ভয়ঙ্কর সময় সব মিলে নিঃশ্বাস আটকে আসছে তার। কপালে ভেসে উঠছে বিন্দু বিন্দু ঘাম। হাত পা কাঁপছে, কণ্ঠ জড়িয়ে আসছে। এই তো মনে হচ্ছে কেউ দুহাতে শক্ত করে চেপে ধরেছে গলা। কানে আবার ভেসে আসে পায়ের শব্দ, তবে এবার মনে হয় একাধিক পায়ের শব্দ। কেউ এগিয়ে আসছে তার দিকে। চোখের বাঁধা কাপড়ের ফাঁক গলিয়ে কিছুটা আলো চোখে প্রবেশ করলেও সব ঝাপসা। দড়ির শক্ত বাঁধনে হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম। যুবকটি হাত ঘষে চলেছে অনবরত, তবে বাঁধন যে এত সহজে খুলবার নয়। পায়ের শব্দগুলো যেন একদম কাছাকাছি এসে থেমে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাঁশের উপরেও বাঁশ আছে, এইটা কি তুমি জানো না? গুমোট পরিবেশ।
দেয়ালে দেয়ালে বাড়ি খাওয়া ভয়ঙ্কর লাইনগুলো যেন ঝাঁঝরা করে দিচ্ছে শ্রবণ ইন্দ্রিয়। যুবকটি পা ঘষে ঘষে পেছাতে থাকে। সামনে মানুষটি কে তা জানতে আর বাকি নেই। মাটির সাথে পা ঘষে ঘষে পেছাতে গিয়ে ঠেকে যায় দেয়ালে। সাথে সাথেই নাকে ভেসে আসে ভেজা মাটির স্যাঁতস্যাঁতে এক গন্ধ। নাক কুঁচকে নেয় যুবকটি। মগজ, এই মগজ ভাজি আমার ভীষণ প্রিয়। তা হোক গরুর, ছাগল অথবা মানুষের। কর্কশ গলায় বলা কথাগুলো যেন ঘরের বাতাস আরো কয়েক ভারী করে তোলে। থরথর করে কাঁপতে থাকে যুবকটি। এত সময়ের বিন্দু বিন্দু ঘামের প্রতিফলন আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ খুলে যায় চোখের বাঁধন। চোখে এসে পড়ে প্রকৃতির সাদা আলো। মুহূর্তেই চোখ বুজে নেয় যুবকটি। ইতিমধ্যে পুরো ঘরে ফেটে পড়ে উচ্চ হাসির শব্দ। যুবকটির বুকের ভিতর ভয় যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। ভয়, মৃত্যু ভয়। সামনে থাকা যমদূত যে সাধারণ কেউ নয়, এ হয়তো তার থেকে ভালো কারো জানবার কথা নয়। এই যে তার পাপের শাস্তি। সরল একজোড়া কাঁপা কাঁপা চোখে খুব ধীরে সামনের দিকে তাকায় সে। পাপের দুনিয়ায় পাপীকেই শাস্তি দিতে হয়। যুবকটি চোখ নামিয়ে নিয়ে মাটির দিকে তাকায়। শরীরে শক্তির অবশিষ্ট নেই। দৃষ্টি মাটির দিকে রেখেই ভয়ে ভয়ে বলে, আমাকে মাফ করে দিন। কথাগুলো বেশ ব্যথাতুর। মনে হচ্ছে ভীষণ কষ্টে গলা হতে টেনে হিঁচড়ে বের করা হয়েছে তাদের। আমি স্বীকার করছি আমার ভুল। দ্বিতীয়বারের মতো উচ্চস্বরে আবারও হেসে ওঠে সামনের মানবটি। সাথে দুই পাশে থাকা দুই সঙ্গীও ঠোঁট চেপে হাসছে। ফাঁকা ঘরে হাসির শব্দ দেয়ালে দেয়ালে কম্পন তৈরি করছে। অন্তরাত্মা কেঁপে ওঠে যুবকটির। হঠাৎ থেমে যায় সেই হাসি। ডান দিকে হাত বাড়াতেই বেল টাইপ কিছু একটা এগিয়ে দেয় তার সঙ্গী ছেলেটা। যুবকটি নিজেকে গুটিয়ে নিতে চাইলেও লাভ হয় না। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক আঘাত অনুভব করে নিজের শরীরে। কত সময় পেরিয়েছে জানা নেই। নেতিয়ে পড়ে যুবকটি। এদিকে ক্ষতবিক্ষত হয়ে শরীর ফেটে লাল তরল বেরিয়ে এসেছে। অদ্ভুত এক প্রশান্তির হাসির শব্দ খেলে যায়, ঘুরে যায়। মাগরিবের আজান পড়তে আর কিছু সময়ের বাকি। মানহা চলে যাওয়ার পরে বেশ লম্বা এক ঘুম দিয়েছিল ইফরা। দেয়ালে ঝুলতে থাকা ঘড়ির ঘর কাঁপানো শব্দেই না ঘুমটা ভাঙল তার। এলোমেলো চুলগুলো হাত খোপা করে এগিয়ে যায় হাত মুখ ধুতে। বেশি সময় নেয় না। কোনো মতে চোখ মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসে। শাড়ির আঁচলে পানি মুছতে মুছতে ঘরে ঢুকতেই দরজায় শব্দ হচ্ছে। আরাধ্য এসেছে হয়তো। ইফরা দেরি করে না। আধমোচা মুখেই এগিয়ে গিয়ে খোলে দরজা। বউ দরজা খুলেছে ভেবেই মুচকে এক হাসি দিয়ে ভেতরে প্রবেশ করে সে। ইফরা ভ্রু কুঁচকে নেয়। বেশ খুঁটিয়ে দেখে আরাধ্যকে। স্বাভাবিকের তুলনায় কেমন যেন লাগছে মানুষটাকে। বেরোনোর সময় তো বেশ পরিপাটি ছিলেন, তবে এখন সেই সাজ একদম নেই। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে চোখে এসে বাড়ি খাচ্ছে। গায়ে জড়ানো শার্টে মাত্রাধিক ঘাম লেগে আছে। যেতে দেবে তো নাকি? আরাধ্যের ধমকের স্বরে ধ্যান ভাঙে ইফরার। ইস, কি বাজে একটা কাজ। সে পথ আটকে দাঁড়িয়ে আছে। ছোট নবাব কি তবে বুঝে গেল? কি বুঝে যাওয়ার কথা ভাবছো সুন্দরী? তেমন কিছু নয়, আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন। ইফরা কথা বাড়ায় না। আবারও দ্রুত পা বাড়ায় ব্যালকানিতে। এ বাড়িতে আসার পর এই ব্যালকানি আর ওই বিছানা, এই দুটোই যেন তার প্রধান জায়গা। রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও উত্তর মিলছে না। এ কেমন প্যারা! এসব নিয়েই মাথার বাম পাশটা চিনচিনে ব্যথায় ফেটে পড়ছে। ভাবনায় তলিয়ে গিয়েছিল নিজেকে নিয়ে। হঠাৎ ঘাড়ে এক শীতল হাতের অনুভব হয় তার। লম্বা চুলগুলো কাঁধে হতে সরিয়ে একদম বুকের কাছে এনে রাখে আরাধ্য। মেয়েটা ব্যালকানিতে এসেছিল একটু শান্তি অনুভব করতে, তবে এটা ভুলে গিয়েছে পুরো অশান্তিটাকেই ঘরে রেখে এসেছে। আরাধ্য ধীরে ধীরে ঠোঁট ছোঁয়ায় ইফরার চুল সরানো উন্মুক্ত পিঠে। একটানে খুলে ফেলে পিঠে ঝুলতে থাকা ব্লাউজের ফিতা। ইফরা একটু অবাক হয় না। ঠায় দাঁড়িয়ে দৃষ্টি রাখে দূরের গাছগাছালির ফাঁকে। দূরের ওই ঘরটা নিয়ে ভীষণ কৌতূহল তার। আরাধ্যের হাত ধীরে ধীরে স্থান করে নেয় ইফরার উন্মুক্ত পেটে। বেশ এক ঝটকা টানে ইফরাকে একদম নিজের বুকে নিয়ে নেয় সে। অনেক সময় পেরিয়ে গেছে। ইফরা তখনও ঠায় দাঁড়ানো। তবে কি এই মেয়ের অনুভূতি নেই? কেন জানি ভীষণ রাগ লাগে আরাধ্যের। মেয়েটার উন্মুক্ত পেটে হাত নাড়াচাড়া করতে করতে হাতে দড়ির মতো কিছু একটা অনুভব হয়। থমকে যায় আরাধ্য। আবারও বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেখে বস্তুটাকে। ইফরা অনুভব করে সব কিছু, তবে মুখ ফুটে কিছু বলে না। এই যে মহারানী, এটা বুঝি নজর কাটা সুতো? শুনেছি মেয়েদের বেশি বেশি নজর লাগলে তারা কোমরে বন্ধনী বাঁধে। এবারেও চুপ থাকে ইফরা, তবে বেশ বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মনে মনে ভাবে, তাই যদি হতো তবে আরও 7টা বেঁধে নিত সে। তবুও যদি এই পুরুষের নজর কাটত।
কোনোভাবে তুমি কি ভাবছো আমি তোমাকে নজর দিয়েছি? ইফরা কিছু বলবে তার আগে আরাধ্য আবারও বলে ওঠে, শোনো মেয়ে, নজর আমি দিইনি, তুমি এসেছিলে আমার নজরে। বিশ্বাস করো মায়েরে, তোমাকে প্রথম দেখেই আমি পুরাই টাস্কি। ভাই, আমার হৃদয় পুরাই ব্লক পড়ে গিয়েছিল, সময় থেমে গিয়েছিল। তোমার এই লম্বা চুলের আকর্ষণ আমাকে ভীষণ করে টেনেছে। কিছু সময়ের জন্য থেমে যায় আরাধ্য, কিছু একটা ভেবে নিয়ে আবারও বলে, শুনছো মেয়ে, একদিন নীল শাড়ি পরবে, সাথে ম্যাচিং ব্লাউজ, তোমার সাদা মনির চোখ জোড়ায় কাজল পরবে, লম্বা গোছের চুলগুলো ছেড়ে থাকবে। আমি দেখতে চাই, দু চোখ ভরে দেখতে চাই, আবারও প্রেমে পড়তে চাই, ঠিক যেমনই মানুষ প্রেমে পড়ে আষাঢ়ের দোলন চাপার। থমকে যায় ইফরা। লোকটার কাব্যিক কথাগুলো তার হৃদয়ের কোথাও যেন হালকা জায়গা করে নেয়। ইফরা ঘুরে যায়, চোখে চোখ রাখে আরাধ্যের। নীল বুঝি আপনার প্রিয় রং? রাতের মধ্যপ্রহর, গভীর ঘুমে তলিয়ে গেছে পুরো চেয়ারম্যান বাড়ি। রাত 9টা পার হওয়ার আগেই পুরো গ্রামের মানুষ ঘুমের দেশে পাড়ি জমায়, ঠিক যেন জনমানব শূন্য এক পরিবেশ। ঘুমের মধ্যেই হালকা নড়ে ওঠে ইফরা। ডান পাশ ঘুরে বিছানায় হাত বুলাতেই ঘুম আলগা হয়ে আসে তার। যে জায়গাটায় ঘুমাবে বলে আরাধ্য শুয়েছিল, জায়গাটা ফাঁকা। বেশ কয়েকবার বিছানায় হাত বুলিয়ে ধপ করে চোখ খুলে সে। ঘরের ডিম লাইটের মৃদু আলোতে চোখ বুলায় পুরো ঘরে। না, কোথাও নেই মানুষটা। তবে ইফরার ঠিক মনে আছে মানুষটা তার সাথেই ঘুমিয়েছিল। তবে এখন নেই কেন? কোথাও কি বেরিয়েছে? তবে সে বুঝল না কেন। দু চোখ বেশি সময় খোলা রাখতে পারে না সে। মাথা ভারী হয়ে আসছে, ঘুম বারংবার চড়িয়ে নিচ্ছে তাকে। বেশ অনেকটা সময় চোখ মেলে ভাবনার দেশে পাড়ি জমাতে চেয়েও আপাতত ব্যর্থ হয়ে আবারও নিজেকে সমর্পণ করে ঘুমের কাছে। আবারও শান্ত হয়ে যায় পরিবেশ। দেয়ালে ঝুলতে থাকা বড় মাপের ঘড়িটা থেকে থেকে সময় পেরিয়ে যাওয়ার খবর জানান দিতে থাকে। রাতের আধারে সীমান্তের গোপন পথে চোরাই মাল ঢুকছে বাংলাদেশে। সিগারেটের নিকোষ কালো ধোঁয়া উড়িয়ে এক এক করে সকল চোরাই জিনিসের হিসাব নিচ্ছে কেউ একজন। পাশেই দাঁড়ানো তার সঙ্গী। আজ কয় বাক্স মাল আইব? বেশি না, মাত্র 25 বাক্স। নিলয়ের উত্তরে বেশ খুশি হয় ছায়া মানবটি। জগদ্দলের এই বর্ডার এরিয়ার এক পাশে ঘন জঙ্গল, অপর পাশে রয়েছে চা বাগানের সমাহার। জঙ্গলের থেকে প্রায় মাইলখানেক দূরেই ছোট এক বিজিবি ক্যাম্প। তবে এদিকটায় বিজিবির তেমন পাহারা বসে না। আর এই পথেই সকল চোরাই জিনিস ঢুকানো হয় বাংলাদেশে। নিলয় এগিয়ে যায় কাঁটাতারের বেড়ার কাছে। অল্প বয়সী দুজন যুবক এসেছে ওপার হতে। সে এগিয়ে যেতেই এক এক করে বাক্সগুলো তারের বেড়ার এপারে পার করে দিতে থাকে যুবকগণ। গুনে গুনে 25টি বাক্স আসার পরেই ছুটে পালিয়ে যায় তারা। নিলয় দক্ষ হাতে বাক্স টেনে ছায়া মানবের কাছে এনে রাখে। হিসাব ঠিক আছে? নিলয় ওপরে নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয় ছায়া মানবটি। তার পাশে থাকা সঙ্গীর দিকে হাত বাড়াতে কালো রঙের একটা ব্যাগ এগিয়ে দেয় সে। চারদিকে তাকিয়ে নিয়ে ব্যাগের জিপার একটানে খুলে ফেলে বের করে এক বান্ডিল টাকা। লোকটি বেশ কচকচে বাংলাদেশি নোটের 500 টাকার বান্ডিল ধরে দেয় নিলয়ের হাতে। একসাথে বেশ মোটা অঙ্কের টাকা পেয়ে কুটিল হাসে নিলয়। আজ তবে আসি সাহেব, দরকার লাগলে আবার খবর দিবেন। আপনার লাগি এই বান্দার জান হাজির, যে কোনো সময়। নিলয়ের কথায় ওপর নিচে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে অনুমতি দেয় ছায়া মানবটি। নিলয় অনুমতি নিয়ে বিদায় নিবে, ঠিক এমন সময় রুক্ষ গম্ভীর কণ্ঠ কানে আসে তার। সাবধান, বেইমানি করলে বেইমানের নাম ঠিকানা সব মুছে যাবে। থমকে যায় নিলয়। ঠিক যেভাবে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, ঠিক একইভাবে আবারও ঘুরে তাকায় ছায়া মানবের দিকে। শখ কইরা মার খাইতে চাই কয়জনে, টাকা পাইছি কাজ করছি, ঘরে বউটা পোয়াতি, দুই টোনাটুনির সংসার চলবো, এই তো অনেক। নিশ্চিন্তে থাকুন জনাব, জান যাইব, তবে বেইমানি এই নিলয় মণ্ডলের দ্বারা সম্ভব না। কথা শেষ করে দ্বিতীয়বারের মতো উপর নিচে মাথা ঝাঁকিয়ে বিদায় নেয় নিলয়। তার যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থাকে ছায়া মানবটি। জিন্সের পকেট হতে আরও একটি সিগারেট বের করে রাখে ঠোঁটের কোণে। বেশ যত্ন নিয়ে তাতে আগুন জ্বালিয়ে সঙ্গীদের আদেশ করে, মাল গাড়িতে তোল, ভোরের আগেই ফিরতে হবে। রাতের কালো অন্ধকারে ইতি টেনে পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে। প্রকৃতি জানান দিচ্ছে ভোরের আগমনী বার্তা। শরীরের ওপর মনে হয় প্রায় মন খানেকের মতো ভারী কিছুর ওজন অনুভব হচ্ছে ইফরার। চোখে গভীর ঘুম, চোখ খোলার মতো উপায়ন্তর নেই। হালকা কিছুটা নড়তে নিলেই কিছু একটা যেন আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। প্রায় অনেকটা সময় একইভাবে থেকে বেশ কষ্ট করে চোখ জোড়া মেলে নিজের সাথে পেঁচে থাকা জিনিসটির দিকে তাকাতেই
নজরে আসে আরাধ্য নিজের বুকের সাথে চেপে ধরে আছে তাকে। বিরক্ত হয় ইফরা, সরে যেতে চায় আরাধ্যের দিকে, তবে লাভ হয় না। লোকটা ঘুমের মধ্যে আরও শক্ত করে চেপে ধরে তাকে। মনে হচ্ছে ছেড়ে দিলে বুঝি পালিয়ে যাবে। ইফরা বেশ কয়েকবার সরাতে চায় নিজের শরীরের উপর থাকা আরাধ্যের হাত, তবে ব্যর্থ হয় সে। কোনো দিক দিয়েই যখন বেড়ে উঠছে না, ঠিক সে সময় উপায় না পেয়েই ডেকে ওঠে আরাধ্যকে। এই যে শুনছেন, ভোর হয়েছে, উঠবেন চলুন। ঘুমের ঘোরে কিছুটা নড়ে ওঠে আরাধ্য, তবে এবারেও ছাড়ে না ইফরাকে। পারলে আরও শক্ত করে চেপে ধরে। দম পাচ্ছে না ইফরা, কিছুটা ধস্তাধস্তি করে আবারও ডেকে ওঠে সে। উঠবেন না? তবে আপনি ঘুমোন, আমাকে উঠতে দেন। ফজরের আজান পড়েছে, আমি নামাজ আদায় করতে চাই। কানের কাছে মাছির মতো প্যান প্যান করা শব্দে চোখ খোলে আরাধ্য। তবে এ কি, এ যে তার বাচ্চা বউ, তার রক্ত কমলিনী। হঠাৎ টুক করে ইফরার কপালে এক চুমু দিয়ে বসে আরাধ্য, সাথে যুদ্ধ জয়ের মতো এক হাসি দিয়ে বলে, রাতে কি ঠিকঠাক ঘুমায়নি বউ? এত সকালে উঠেছো কেন? আরাধ্যের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কিছু সময় আগে ঘটে যাওয়া কাহিনী বুঝতেই ধ্যানে মগ্ন হয়েছিল ইফরা। তবে আরাধ্যের করা প্রশ্ন যেন ধ্যান হতে টেনে বের করে আনে তাকে। নিজেকে সামলে কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি সরুন, আমি উঠব। বউয়ের কথা শুনেই তাকে আরও টেনে কিছুটা নিজের কাছে নিয়ে আসে আরাধ্য। তারপর বেশ দুষ্টুমি স্বরে বলে, ধরে রেখেছি বুঝি? ছেড়েও তো রাখেননি। আরাধ্যর চোখ জোড়া কেমন ছোট ছোট করে তাকায় ইফরার দিকে। দৃষ্টি ঘুরে নেয় ইফরা। আরাধ্যের মুখে মিষ্টি এক হাসির রেখা দেখা যায়। সে হাসি আরও কিছুটা ফুটিয়ে তুলে বলে, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই বউ। ভ্রু জোড়া কুঁচকে নেয় ইফরা। কিছু সময় আরাধ্যের কালো মনের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, তবে ছোট মেয়েকে বিয়ে কেন করেছেন? বড়দের বিয়ে করতেন, যারা আপনার মুখে মুখে তর্ক করার স্পর্ধা রাখে। ছোট নবাবের ছোট নবাবের মুখে মুখে তর্ক করার স্পর্ধা এই গ্রামে অন্তত আর কারো নেই। তা নিশ্চয়ই তোমার অজানা নয়। ভুলে যাবেন না, আপনি ছোট নবাব হলেও বর্তমানে আমার স্বামী, তাই আপনার উপরে কথা বলার অধিকার আমি রাখি। মানছো তবে আমি তোমার স্বামী? কিছুটা দমে যায় ইফরা, তবে গলায় সেই চিরচেনা দম রেখেই আবার উত্তর করে, অস্বীকার করেছি কবে? বিয়ে হয়েছে আমাদের, কবুল বলেছি, মানতে না চাইলেও আপনি আমার স্বামী। এমন উত্তরে হয়তো বেশ খুশি হয় আরাধ্য। হয়তো এটাই সে চেয়েছিল। জোর করে হোক, তার ভালোবাসার মানুষটি তো তার কাছে রয়েছে। তার রক্ত কমলিনী তাকে স্বামী বলে মানছে। হোক না জোর করে, তাতে কি এসে যায়? ভালোবাসায় এতটুকু জোর মানা যায়। আজ যদি এই মেয়েটাকে সে না পেত, তবে একাকী থাকতে পারত? হুম, কখনোই নয়, কখনো পারত না। এই মেয়েটাকে না পেলে পুরো গ্রাম জ্বালিয়ে দিত। এই পরিকল্পনায় তো সে করেছিল, তাই না? আজ তবে বিধাতা সহায়, জোর করে হলেও তার রানী তার প্রাসাদে এসেছে। ছাড়ুন, আমাকে উঠতে দিন। আরাধ্য কথা বাড়ায় না, ছেড়ে দেয় ইফরাকে। শাড়ির আঁচল ঠিক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইফরা। আলমারি হতে কাঁচা শাড়ি আর তোয়ালে নিয়ে চলে যায় গোসলখানায়। আরাধ্য কিছু সময় তাকিয়ে থাকে সেদিকে। ইফরা দরজা লাগাতে দৃষ্টি ঘুরিয়ে নেয় সে। বালিশের নিচে কালো রঙের সেলফোনটা হাতে তুলে নেয়। কিছু সময় খোঁজাখুঁজির পরে খুঁজে বের করে এক পরিচিত নাম্বার। ডায়াল করে সেই নাম্বারে। স্ক্রিনের উপর জলজল করছে রাম সাগল নামে সেভ করা এক নাম্বার। মুহূর্ত খানিকের অপেক্ষায় অপর পাশের ব্যক্তিটি কল রিসিভ করতে আরাধ্য শান্ত কণ্ঠে বলে ওঠে, বেলা 11টায় চলে আসিস। অপর পাশের মানুষটির উত্তর আশা না করে কল কেটে ফোন আবারও বালিশের নিচে রেখে দেয় সে। ইফরা বেরিয়েছে। ভেজা চুল খোফাতে রেখেই অজু করে এসে দাঁড়ায় আরাধ্যের সামনে। দৃষ্টি ফ্লোরের দিকে রেখে শান্ত গলায় বলে, আপনার ঘরের জায়নামাজটা একটু দেন। নেই। আরাধ্যের সরল স্বীকারোক্তিতে একটু অবাক হয়নি ইফরা। সে আগে হতেই আন্দাজ করেছিল এই ঘরে জায়নামাজ নেই। কথা না বাড়িয়ে আবারও পা বাড়ায় আলমারির দিকে। নিজের ধোয়া একটা কালো সুতির ওড়না বের করে ফ্লোরে বিছিয়ে তাতেই নামাজের জন্য দাঁড়ায়। বিছানায় তখনও গড়াগড়ি খাচ্ছে আরাধ্য, তবে এবার দৃষ্টি তার রক্ত কমলিনীর উপর। কি পবিত্র লাগছে মেয়েটাকে। স্নিগ্ধতার প্রতিমা, তার চোখের শান্তি। মাঝে মাঝে ভীষণ কাব্যিক হয়ে ওঠে আরাধ্য। মনে মনে মিলিয়ে বসে হাজারো কবিতার ছন্দ। এই যে এখনও কেমন কথা সাজিয়ে ফেলেছে। মনে হাজারো শব্দের গোলমাল লেগেছে তার। আমার রক্ত কমলিনী, আমার স্নিগ্ধতার প্রতিমা, আমার চোখের শান্তি। অশান্ত দিনের প্রান্তে ঝরে পড়া রক্তিম আলো, তুমি যেন কোমল স্রোতের মতো আমার বুকে গেয়ে যাও নীরব গান। কত জ্বালা, কত অস্থিরতা তুমি ছুঁয়ে দাও আকাশের মতো বিশালতায়। আমি চোখ মেলিয়া দেখি শুধু তোমার ছায়া। আমার রক্ত কমলিনী, তুমি আমার মানসিক প্রশান্তি। অগ্নির ভিতর থেকে জন্ম নেওয়া
শান্ত সমুদ্রের দীর্ঘশ্বাস। আরাধ্য কথাগুলো মনের মাঝে চেপে রাখে। চোখ বুজে বালিশের সাথে মাথা চেপে ধরে সে। ইফরার নামাজ শেষ। হাতে থাকা ওড়না আবারও আলমারিতে রেখে এসে দাঁড়ায় আরাতের সামনে। বেশ শক্ত গলায় জিজ্ঞেস করে, রাতে কোথায় ছিলেন আপনি? ইফরার কথায় না বোঝা নিষ্পাপ শিশুর মতো পিটপিট চোখ করে তাকায় আরাধ্য। দেখে যেন মনে হয় এ দুনিয়ার কিছুই চেনে না, জানে না। ইফরা দমে যায় না, শক্ত কণ্ঠ রেখে আবারও বলে, কি হলো বলুন, কোথায় গিয়েছিলেন? সোজা হয়ে উঠে বসে আরাধ্য। ডান হাতে বিছানায় পড়ে থাকা বালিশ তুলে নেয় কোলে। তাতে হাতের ভার ছেড়ে দিয়ে আয়াসী ভঙ্গিতে বসে উত্তর করে, ঘরেই তো ছিলাম, ঘুমোচ্ছিলাম। মিথ্যা বলছেন, আপনি ঘরে ছিলেন না। আমি সারা ঘর খুঁজেছি। বাহ, মাঝরাতে আমায় খুঁজছিলে, কাহিনী কি? ফেলে রাখা কাজটা করার অনুমতি দিতে বুঝি? প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছেন? হুম, একদম নয়। তবে কি স্বীকার করছেন আপনি মিথ্যে বলছেন? যদি আমি মিথ্যা বলি, তবে এই জীবনে আর সত্যের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না রক্তকমলিনী। বেলা 9টা। আজ আবহাওয়া খুব বেশি একটা ভালো না। সকাল সকাল সূর্যমামা তার তেজ দেখাতে শুরু করে দিয়েছে। কেমন জানি ভ্যাবসা এক গরম। সকাল সকাল সাদা পাঞ্জাবি পরে একদম তৈরি হয়ে অন্দরমহল এসে সোফায় বসেছেন চেয়ারম্যান সাহেব। আজ পরিষদে যেতে হবে, খুব দরকারি কাজ রয়েছে। নির্বাচন যত বেশি এগিয়ে আসছে, কাজের চাপ যেন আরও দ্বিগুণ বাড়ছে। বাড়বে না, এ যে এক দায়িত্বের কাজ। গ্রামবাসীর ভালো খারাপ বিচারের গুরু দায়িত্ব। গ্রামের সকলে চেয়ারম্যানকে ভালো মানুষ বলেই জানে, তাই দুইবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। বেতের সোফায় বসে পায়ের উপর পা রেখে খবরের কাগজে একবার চোখ বুলিয়ে নিচ্ছেন চেয়ারম্যান। রেনুর মা বেশ কিছু সময় আগে এসে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে বেশ কয়েকবার ডাক দিয়েও ফেলেছেন, তবে চেয়ারম্যান সাহেবের নজর সেদিকে নেই। এদিকে চা যে ঠান্ডা হতে চলল, রেনুর মা উপায়ন্ত না পেয়ে আবারও ডেকে ওঠেন, সাহেব, চা তো ঠান্ডা হইয়া গেল, খাইবেন না? চেয়ারম্যান সাহেব খবরের কাগজ ভাঁজ করে সামনে টি টেবিলে রাখতেই রেনুর মা হাত বাড়িয়ে চায়ের কাপ এগিয়ে দেয় তার দিকে। বেশি গরম নেই। চায়ের কাপ হাতে পেয়ে চোখ বুজে গাঢ় এক চুমুক বসান তিনি। সকালবেলা 1 কাপ দুধ চা যেন মনকে খুশি করে দেয় তার। প্রথম চুমুক দিয়ে চায়ের কাপ হাতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে রেনুর মায়ের উদ্দেশ্যে বলেন, আগো কোহিনুর, দক্ষিণ পাড়ার খবর কিছু জানো? নির্বাচনের খন্দকার বাড়ির কেউ কি এবার নমিনেশনে কাগজ জমা দিব না নাকি? ঘামাক্ত হাত শাড়ির আঁচলে মুছতে মুছতে রেনুর মা হাসি মুখে বলে, তার কইতে চেয়ারম্যান সাহেব, শুনলাম খন্দকার সাহেবের পোলা উড়ান ভাইজান আইসে ঢাকা থেকে। পুরা নির্বাচনের সময়টা নাকি খন্দকার সাহেবের পাশেই থাকবো। ভ্রুজোড়া কুচকে নেয় চেয়ারম্যান। চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে তাকিয়ে থাকে কোহিনুরের দিকে। বেশ অবাক হওয়া ভঙ্গিতে বলে, কি বলিস? উড়ান কোনটা? খন্দকারের ছোটো পোলাটা নাকি? ও চেয়ারম্যান সাহেব, ছোটোটা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার আইন না কি জানি কয় হেইয়া পাস করছে। শুনছি এবার খন্দকারের 2 পোলা নাকি যেমনি হোক বাপরে নির্বাচনে জিতাইয়া ছাড়াবো। রেনুর মায়ের কথায় কিছুটা মুচকি হাসি চেয়ারম্যান। চায়ের কাপে আরও একবার চুমুক দিয়ে বলে, তাই নাকি? খালি তাই না, উড়ান ভাইজানের মাথায় কিন্তু মেলা বুদ্ধি। আপনি ছোট নবাবরে একটু সাবধানে চলতে কইয়েন, নাইলে ওই খচ্চর খন্দকার আর তার 2 পোলা কখন ছোট নবাবরে কি ক্ষতি কইরা দেয় মালিক জানে। চায়ের কাপে শেষ এক চুমুক দিয়ে অবশিষ্ট বেশ খানিকটা চা সহ রেনুর মায়ের দিকে কাপে এগিয়ে দেয় চেয়ারম্যান। ছোট নবাব উঠলে পরিষদে যাইতে কইও কোহিনুর, আজ পরিষদে যাওয়া ভীষণ দরকার। রেনুর মা ডান দিকে ঘাড় কাত করে সম্মতি জানায়। চেয়ারম্যান সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, তবে যার জন্য পা বাড়ানোর আগেই রেনুর মা আবারও বলে ওঠে, বলছিলাম কি চেয়ারম্যান সাহেব, মায়াটার বয়স হয়েছে, বিয়া দেওয়ান লাগতো। আপনি যদি কিছু। রেনুর মায়ের কথা শেষ করার আগেই থামিয়ে দেয় চেয়ারম্যান। রেনুর মায়ের মুখের দিকে তাকিয়ে অমায়িক কণ্ঠে বলে, তুমি বিয়ার সব আয়োজন করো কোহিনুর, যত খরচাপাতি হইব সব আমি দিতাম। খুশিতে চোখ চিকচিক করে ওঠে রেনুর মায়ের। চেয়ারম্যান বেরিয়ে যায়। অরুণিমা রন্ধনশালা হতে ডেকে ওঠে রেনুর মাকে। শাড়ির আঁচড়ে চোখের পানি মুছে নিয়ে সেও রন্ধনশালার দিকে যায়। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেমন ফোন, ঠিক তেমনি আকামের আসল সূত্র এই ফোন, যেই জিনিসটার উপর 2 দিন পর পর খেপে যায় আরাধ্য। নাচোর বান্দা এক জিনিস, একবার পেয়েছিস হয়েছে, তা না বারবার কাঁপছিস কেন বে? ঘুম ভেঙে যায় আরাধ্যের। বালিশের নিচে ফোনটা কাঁপছে। ধোঁয়াশা মাখা চোখে কোনো মতে বালিশের নিচে হাতে ফোন বের করে কানে রেখে বলে, আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে তার নাগিন বউয়ের শীতল শরীর জড়িয়ে ঘুমের দেশে চলিয়ে গিয়েছে। অনুগ্রহপূর্বক তার ঘুম শেষ অবধি অপেক্ষা করুন। টাটা, বাই বাই।
কোনো মতে কতটুকু বলেই কল কেটে দেয় সে। ফোন হাতে রেখেই ইফরার পিঠে নাক ঘষেই আবারও ঘুমের দেশে যাওয়ার ট্রেনে উঠবে কি না, ঠিক তখনই আবার কেঁপে ওঠে ফোন। এবার যেন বেশ বিরক্ত হয়ে স্ক্রিনে নজর বোলায়। চেয়ারম্যান সাহেব ফোন করছে। আরাধ্য হাত দিয়ে চোখে ডলা দিয়ে আবারও ফোনে তাকায়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ফোন করছে। আরাধ্য কল কেটে যাওয়ার আগেই রিসিভ করে লাউডে দেয়। বলুন আব্বাজান। আরাধ্যের কিছু সময় আগের ব্যবহারেই বিরক্ত চেয়ারম্যান। বেলা 11:45, তবুও ছেলের পরিষদে যাওয়ার খবর নেই। তিনি কণ্ঠে বিরক্তি নিয়ে বলেন, জলদি পরিষদে এসো। আসছি। উত্তর পাওয়া মাত্রই কল কেটে দেয় চেয়ারম্যান। আরাধ্য আড়মোড়া ভেঙে ইফরাকে ছেড়ে উঠে বসে বিছানায়। ফোনের কল লিস্টে থাকা দ্বিতীয় নাম্বারে আবার ডায়াল করে। কিছু সময় অপেক্ষার পর ওপাশে কল রিসিভ হতেই আরাধ্য তেতো গলায় বলে, আমার বালের নাতি, আপনাকে বলা হয়েছিল বেলা 11টায় আসতে, এসেছেন? বিপরীত পক্ষের কথোপকথন ঠিক শোনা যায় না। আরাধ্য কিছু সময় চুপ থেকে গম্ভীর গলায় বলে, অপেক্ষা কর, আসছি। কল কেটে বিছানা ছেড়ে উঠতে নেবে ঠিক এমন সময় ঘুমের মাঝেই নড়ে ওঠে ইফরা। থেমে যায় আরাধ্য। চোখ বুলায় তার ঘুমন্ত বউয়ের মুখের দিকে। কি সুন্দর বাচ্চা বাচ্চা এক মুখ। ঘুমে থাকা মেয়েটাকেও ঠিক কতটা সুন্দর লাগছে তা যে সে মুখে বলে প্রকাশ করতে পারবে না। ঘুমের রানীর তৈলাক্ত ত্বকের এই সৌন্দর্য যেন তাকে নতুন করে প্রেমে ফেলে। আচ্ছা, এই মেয়ে কি মাটির তৈরি? এ কি সত্যি মাটির তৈরি? এত সুন্দর কেন? এই মেয়ে কি বোঝে? তাকে দেখলেই আমার সব এলোমেলো লাগে। ইস, ছোটোখাটো একটা মানুষ। হুম, ছোটোখাটো হলে কি হবে? বউ তার ভীষণ ডেঞ্জারাস। এই তো সকালে যদি কথার মাঝপথে বউকে থামিয়ে না দিত, না জানি কি কি প্রশ্ন করে বসত। তাই তো বউটাকে চেপে ধরে শুয়ে পড়েছিল, যেন সব ভুলে যায় মেয়েটা। প্রথমে বেশ কিছুটা সময় ছোটাছুটি করলেও পরে ঠিকই ঘুমের দেশে পাড়ি জমেছে। হঠাৎ আরাধ্যের নজরে আসে ইফার শাড়ির আঁচল সরে গিয়ে উন্মুক্ত পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। শুষ্ক ঢোক গেলে সে কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইফরার উন্মুক্ত পেটে থাকা কালো তিলটাকে আড়াল করে রাখা কালো সুতার দিকে। গলা শুকিয়ে আসছে। এ কেমন অনুভূতি? আরাধ্য দৃষ্টি ঘুরিয়ে নেয়। শরীর ঘেমে উঠছে। দুহাতে মাথা চেপে ধরে নিজেই নিজেই বিড়বিড় করে, আরে শালা, সামলা নিজেকে। এইভাবে চোখ দিয়ে বউটাকে গিলে খাবি নাকি? একদম নয়, এতে মেয়েটা তোর চরিত্রে দাগ দিবে। চরিত্র, এই কথাটা স্মরণে আসতেই নিজেকে মনে মনে কয়েক শখানেক গালি ছড়ে সে। রাগ লাগছে। মাথা ছেড়ে দিয়ে ইফরার মুখের দিকে তাকায়। তবে নজর যেন ঘুরে ফিরে সেই উন্মুক্ত পেটে গিয়ে থামে। উফ, মায়েরে, এই মেয়ে তো দেখছি আমার সতীত্ব হরণ করেই ছাড়বে। না, এখানে এখন থাকা চলবে না। কথাগুলো বলেই আরাধ্য যেই বিছানা ছেড়ে উঠতে যাবে, অমনি শাড়ির কিছুতে পা বেঁধে ধপ করে ইফরার ওপরেই পড়ে যায় সে। এদিকে ঘুমের মধ্যেই পুরো ঘর কাঁপিয়ে চেঁচিয়ে ওঠে ইফরা। আহ! ভড়কে যায় আরাধ্য। নিজের শরীরের ভর আরও কিছুটা ইফরার উপর ছেড়ে দিয়ে মুখ চাপে মেয়েটার। উম মুখ দিয়ে শব্দ বের করতে না পেরে হাত ছোড়াছুড়ি শুরু করে ইফরা। তবে আরাধ্যের পেটানো শক্ত শরীরে মারতে গিয়ে তার নিজের হাতেই ব্যথা পায়। আরাধ্য এক ধ্যানে ইফরার চোখের দিকে তাকিয়ে থাকে। আশেপাশে কোনো কিছু তার খেয়ালে নেই। এই যে ভারী একটা শরীর নিয়ে চিকন রোগা মেয়েটার উপরে পড়ে আছে, এতে যেন হুঁশ নেই। ইফরার রাগ লাগে। সুযোগ বুঝে কামড় বসিয়ে দেয় আরাধ্যের হাতের তালুতে। খুব বেশি ব্যথা না লাগলেও ধ্যান ভাঙে আরাধ্যের। নিজের অবস্থান বুঝতে পেরেই ইফরার উপর থেকে দ্রুত উঠতে চাইছে। তবে তার হলো কই, এবারও উঠতে নিয়ে পেঁচানো শাড়িতে লেগেই সোজা ফ্লোরে পড়ে যায় বেচারা। ওরে আল্লাহ! জীবনে বুঝি এইটাই বাকি ছিল, বউয়ের আদর না পেয়ে লাথি খেতে হচ্ছে। ইফরা বিছানা ছেড়ে উঠে রাগী গলায় আরাধ্যকে কিছু বলতে নেবে, তার আগেই আরাধ্য টেনে বিছানা থেকে ফ্লোরে ফেলে তাকে। আবারও চেঁচিয়ে ওঠে ইফরা। আহ! আরাধ্য দ্রুত এগিয়ে এসে চেপে ধরে ইফরার ধনুকের মতো বাঁকানো কোমর। দুষ্টু হেসে নাটকীয় স্বরে বলে, উফ, আরাম লাগছে বউ। রাগে দাঁত কটমট করছে ইফরা। একে তো কোনো প্রকার মজা মশকরা তার ভালো লাগে না, আর এই লোক কিনা ফেলে দিয়ে বলে আরাম লাগছে। এই যা, রাগ করলে নাকি রক্ত কমলিনী? শোনো, দহন রূপাদের এত রাগ করলে চলে না। এমনিতেই তোমার রূপ আমার মতো অবলা পুরুষকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সাথে যদি আরও রাগ মিশ্রণ করো, তবে এই টুসটুস টমেটোয় কখন যে কামড় দিব তুমি জানতেও পারবে না। টুসটুসে টমেটো কথাটা বলতে গিয়েই ইফরার গাল ধরে নিয়েছে আরাধ্য। আরাধ্যের এত সময়ের রসিয়ে রসিয়ে বলা কথাগুলো হজম করল। রাগ করতে গিয়ে আর রাগ লাগছে না তার। এতক্ষণ শুনলে ছায়াস্পর্শ উপন্যাসের 7ম পর্ব, লেখিকা ইফরা জান্নাত। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই নিয়ে চলে আসবো এই চ্যানেলেই।
ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস এ লট।